আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এবার অন্য প্রসঙ্গ। সবশেষ 24 ঘন্টায় চট্টগ্রামে 237.5 মিলিমিটার এবং ঢাকায় 59 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলের নিচু এলাকা। বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন চলাচল। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে আগামী 12 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। মাস যায়, বছর যায়, চট্টগ্রামবাসীর জলাবদ্ধতার হাত থেকে কোনোভাবেই রেহাই মিলছে না। টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জলজটের কারণে সবকিছু যেন থমকে আছে। ভারী বর্ষণের প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ওপর। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বড় দিঘির পাড় এলাকায় রাস্তা ডুবে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাস চলাচল ব্যাহত হওয়ায় ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই চিত্র দেখলে যে কেউ মনে করবেন কোনো জলযান, আসলে এটি চলন্ত ট্রেন। ভারী বৃষ্টি হওয়ার ফলে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা। এরই মধ্যে মঙ্গলবার দেয়াল ও পাহাড় ধসে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় 2 জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বেশি পরিমাণ বৃষ্টি হয় তখন এই জায়গাতে পানি জমে যায়। চারিদিকে ঘুরেও কোনো রকম অফিসের দিকে যাইতে পারতেছি না। এদিকে আটকে গেলাম, কাজের দেরি দিয়ে যাবো, ওইদিকে আটকে গেলাম। চারিদিকে জলাবদ্ধতা, পানির পরিমাণ বেশি। রাস্তা জ্যামের জন্য যেতে পারতেছি না। ওখানে যাওয়ার কথা আমাদের সকাল 9টায়, এখন বাজে গেছে 10:30। কি সিরিয়াল পাবো না পাবো এটা বলতে পারতেছি না। 9টা বাজে ডিউটি, এখন আপনার 10টা বাজে গেছে। এখন যাইতেছি ডিউটির মধ্যে, দেখতেছেন রাস্তার মধ্যে যে পরিমাণ পানি, যাওয়া খুব মুশকিল হইতেছে। এদিকে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের 20টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত 3 দিনে পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে 8 জন সহ কক্সবাজার জেলায় 11 জন এবং ঢলের পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ওদিকে ভারী বর্ষণে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। সড়কের একাধিক অংশ পানিতে তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি, সাজেক ও লংদুর সঙ্গে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় 135টি আশ্রয়কেন্দ্র খোলার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 12 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ 12ই জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা একটু কম বেশি হতে পারে। ভারী বর্ষণ আর জলাবদ্ধতার কারণে সাজেকে পর্যটকেরা আটকা পড়ে আছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। জলাবদ্ধতার খবর জানতে এবার যাচ্ছি চট্টগ্রামে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, চট্টগ্রামে এখনো কি বৃষ্টি হচ্ছে আর জলাবদ্ধতার কি অবস্থা এখন? হ্যাঁ শাওন, চট্টগ্রামে এখনও বৃষ্টি হচ্ছে। মাঝখানে ঘণ্টাখানেক কিছুটা বৃষ্টির চাপ কম ছিল। ওই সময়ের মধ্যে কিছু কিছু এলাকা থেকে পানি সরে যেতে আমরা দেখেছি। তো এখন আবার বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি যদি একটু ভারী হয় এবং কিছুক্ষণ স্থায়ী হয় তাইলে আবার জলাবদ্ধতা আবার বাড়তে পারে এমন আশঙ্কা আছে। কারণ চট্টগ্রামের জলাবদ্ধতার সাথে সাগরের এই যে জোয়ার ভাটা, সেই জোয়ার ভাটার একটা সম্পর্ক আছে। কারণ কর্ণফুলী নদীতে জোয়ারের পানি ঢোকে এবং চট্টগ্রাম শহরের বেশিরভাগ পানি যেহেতু কর্ণফুলী হয়ে নামে, সেহেতু পানি আর নামার সুযোগ থাকে না। সেক্ষেত্রে পানি আটকে যায় এবং জলাবদ্ধতা তীব্রতর হয়। তো আজকে যেটা হচ্ছে, একটা দুর্ঘটনা আছে, আমরা কিছুক্ষণ আগে আমরা কনফার্ম করতে পেরেছি। সেটা হচ্ছে যে চট্টগ্রামে আজকে সকাল থেকে 2টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। একটি জঙ্গল সলিমপুরে আর একটি ষোলশহর চশমা পাহাড়ে। এই 2টি ঘটনায় 2টি মেয়ে শিশু মারা গেছেন আর 1-2জন আহত আছেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের সাথে অন্যান্য সড়ক পথগুলো
মোটামুটি স্বাভাবিক থাকলেও রেলপথ চট্টগ্রাম থেকে কক্সবাজারের রেলপথটা এখন যোগাযোগ বিচ্ছিন্ন। কক্সবাজারের সাথে কোনো ট্রেন চলাচল করছে না। সকালে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যে ট্রেনটি এসেছিল সেটি চট্টগ্রামে এসে আটকে গেছে, কারণ ১৬ শহরের পর রেল লাইনের উপর প্রায় ৬ ফিট পানি জমে আছে, যে কারণে ট্রেন যেতে পারছে না। সংশ্লিষ্টরা বলছেন যে যদি ৬ ফিট ১.৫ ফিটের মতো পানি জমে আছে, সেটা ৬ ফিটে যদি না ৬ ইঞ্চিতে যদি নামে রেলের উপরে লাইনের উপরে, তাহলে ট্রেন চলাচল করতে পারবে। এছাড়া মোটামুটিভাবে বৃষ্টি এখনও অব্যাহত এবং ক্রমশ ভারী হচ্ছে। শাওন। জানছিলাম চট্টগ্রামে জলাবদ্ধতার খবর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভির মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা, পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে উচ্চতর প্রশিক্ষণ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের সমর্থন ও সহায়তা চান সালাউদ্দিন আহমেদ। বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশ নিয়ে কোনো অশুভ শক্তিকে খেলতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে ১১ দলীয় ঐক্য আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, যারা জুলাইয়ের সশস্ত্র বাহিনীর সামনে খালি হাতে দাঁড়িয়েছিল তারা আজও সজাগ রয়েছে। জামায়াতের আমির বলেন, বিএনপি জুলাই সনদ নিয়ে যে তামাশা শুরু করেছে তাতে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের আর বিশ্বাস করবে না। এর উপরে তো দুনিয়ার কোনো পরিণতি নাই। এখন আমাদের সামনে তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। জনগণের বিবেচনাবোধের উপরে যারা প্রশ্ন তুলে, বুঝতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের বিবেচনাবোধের উপর প্রশ্ন তোলার কারো কোনো অধিকার নেই। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে আজ তৃতীয় দিনে রাষ্ট্রপক্ষের শুনানির মধ্য দিয়ে এই মামলার আপিল শুনানি শেষ হলো। রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আপিল শুনানিতে জামায়াতের পক্ষ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আদালতকে জানান, রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়গুলোতে হস্তক্ষেপ না করে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমরা সংবিধানের এই সংশোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আমাদের আইনি যে ব্যাখ্যা কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। আসন্ন স্থানীয় নির্বাচনে সংসদ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। সেভাবেই ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ এবং বাস্তবায়ন বিষয়ে ইসির সাথে বিভিন্ন বিদেশি সংস্থার সংলাপের উদ্বোধনীতে এসব জানান তিনি। এ সময় ইইউর অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট ১৯ প্রস্তাবনার কথা জানিয়ে তিনি বলেন, পরামর্শগুলোকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য করার ক্ষেত্রে যেভাবে আমরা এগিয়েছি সেভাবে এগোবো। নির্বাচন কমিশন বিভিন্ন অংশীজনকে পরামর্শ দিয়ে পাশে থাকার কথা বলেছিল। ইউরোপীয় ইউনিয়ন থেকে আমরা 19টা সুপারিশ পেয়েছি, যার মধ্যে 9টি সরাসরি নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট করে। আমাদের স্থানীয় সরকার নির্বাচন আইন ও বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী হবে, কিন্তু জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের মধ্যে বেশ কিছু বিষয় একরকম, যেমন ভোটকেন্দ্র এবং নির্বাচন গ্রহণ প্রক্রিয়া একই ধরনের থাকবে। বিশ্ববিদ্যালয় থেকে শুধু সার্টিফিকেট অর্জন নয়, দেশ ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ইতিহাস বিভাগের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 52 থেকে 24 প্রতিটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জানিয়ে কায়সার কামাল বলেন, আগামীতেও জাতি গঠনে এবং যে কোনো সংকটে এগিয়ে আসবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভাগের চেয়ারম্যান ডক্টর আশফাক হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন সহ শিক্ষক মণ্ডলী। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।